প্রিয় দর্শক, 11 মার্চের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জানেন বোধহয় আজকে 26শে ফাল্গুন, ফাল্গুনেরও একেবারে শেষের দিকে, চৈত্র ছুঁই ছুঁই 1431 বঙ্গাব্দ। যারা আমাদের সঙ্গে আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। নানানজন নানান দিকে থাকেন, নানান কাজ, আসলে সকাল দুপুর সন্ধ্যা বলে কিছু নেই। কারো কারো নাইট ডিউটি থাকছে, তাদের সারা রাত কাজ, তারা হয়তো এখন ফিরছেন বা একটু আগে ফিরেছেন। তবু সবার জন্য সংবাদের যে আয়োজন আমাদের থাকে তার সব কিছু নিয়ে আমরা চলছি। আরেকটি বিষয় হলো সংবাদটি কেন জরুরি। এই যেমন গতকালও সংবাদ না দেখেই বেরিয়ে গিয়েছিলাম খুব ভোরবেলা, এবং গিয়ে দেখলাম যে সমগ্র ঢাকা স্থবির হয়ে আছে। কারণ একটি বনানীতে একটি দুর্ঘটনা ঘটেছে, পোশাক শ্রমিককে পিষে ফেলেছে ট্রাক। সেই যে ভয়ঙ্কর রকম পরিস্থিতি, সেখানে পোশাক শ্রমিকরা তাদের সহকর্মীর মর্মবেদনাটা বুঝতে পেরেছেন এবং তারা পথ আটকে দিয়েছেন। ফলে কোনো দিকে কেউ আমরা যেতে পারছি না। আমরা ঘুরে দেখেছি সমগ্র জায়গাটি সরজমিনে। একজন রোগীও কিন্তু যেতে পারছিলেন না। অফিসে যারা যাচ্ছেন তারা গাড়ি ছেড়ে হেঁটে চলে যাচ্ছেন, এমন একটি অবস্থা। বলছিলাম যে সংবাদের সঙ্গে না থাকলে, না জানলে কিন্তু রাস্তায় বেরুলেই আপনি চলতে পারবেন না। থাকুন সংবাদের সঙ্গে, থাকুন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে। আমি সঙ্গে আছি মঞ্জুরুল হক। চলুন সংবাদের কথায়। দেশ রূপান্তর বলছে আমাদের দায়িত্বশীলদের দৈনিক নামে যে পত্রিকাটি, তার স্লোগান দেশ রূপান্তর বলছে যে শর্ত শিথিলের সুযোগে নিবন্ধনের পথে এনসিপি, সাংগঠনিক কার্যক্রমে জোর, এটি ড্রপ হেডে। নির্বাচনী প্রতীক চূড়ান্ত হবে দলীয় ফোরামে। লক্ষ্য 300 আসনে প্রার্থিতা, মনোনয়নে বিবেচ্য বিষয় ঠিক হচ্ছে। এটি আমরা দেখলাম দেশ রূপান্তরের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইন এনসিপিকে নিয়ে লালকালিতে। তার ঠিক পাশেই বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বলেছেন শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন। তার একটু নিচে আমরা আসি। ছাত্রলীগ নেতার মাধ্যমে লোকবল হিজবুতে, ড্রপ হেডে বলা হলো পুলিশের মাথা ব্যথায় নিখোঁজ 712 সদস্যকে নিয়ে সংগঠন চালাতে অর্থ আসছে বিদেশ থেকে। কর্মকাণ্ড সক্রিয় করার পেছনে একাধিক প্রবাসীর ইন্ধন। সংগঠনটির আছে মহিলা ইউনিট। এটি ঠিক পাশেই হলো নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ, এটি দেখছি। আর ডান পাশে যে হেডলাইনটি একটু বড় করে, সেটি হচ্ছে যে 3 কলামের একটি হেডলাইন। প্রতিবাদের মধ্যেও চলছে নিপীড়ন। বিষয় হচ্ছে মাগুরার শিশুটি খুব সামান্য উন্নতি, নেড়েছে চোখের পাতা। আন্দোলনের মধ্যেও নারী শিশুকে ধর্ষণের খবর। তার মানে সমগ্র দেশ যখন আন্দোলনে উত্তাল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের ছাত্রছাত্রীদের দেখেছি, তারা প্রতিবাদে উত্তাল হয়েছেন। সব কিছুর পরেও আমাদের এখনও নারীর নিরাপত্তা তৈরি হয়নি, ধর্ষণ থামেনি, নারীর উপর সহিংসতা থামছে না। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। আমাদের আজকের যিনি অতিথি তার কথাটা একটু জানিয়ে দিই। প্রফেসর ডক্টর সঞ্জিদা আখতার, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। আমরা তার সঙ্গে কথা বলবো এই সমগ্র বিষয়ে। নারী নির্যাতন এই যে একেবারেই থামছে না। অন্য প্রসঙ্গে যাই। 5% এককালীন পরিশোধে এক্সিট সুবিধা, বিষয় হচ্ছে খেলাপি ঋণ। আর এদিকে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন দ্রুত রাজপথে নামব বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম। একটু নিচের দিকে যদি আমরা তাকাই, এই পৃষ্ঠাটার লোয়ার ফোল্ডে অবরোধে নগর জুড়ে যান চলাচলে 7 ঘন্টা স্থবিরতা। দর্শক, এটির কথা আমরা বলেছিলাম। একটু এই খবরটির উপরেই ছবি দেয়া আছে, তার নিচে ক্যাপশনে কাকলিতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তারা রাস্তা আটকে দিয়েছিলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আটকানো ছিল, সব কিছুতে। ড্রপহেডে যে এই সংবাদ নিয়ে যে কথাগুলি বলা হলো, বনানীতে পিকআপ চাপায় পোশাক কর্মী নিহত, সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 7। প্রিয় দর্শক, দোষটি কার? চালকের না গাড়ির না পথচারীর? আসলে গাড়ির তো নিজস্ব কোনো ব্যাপার নেই, চালক যেভাবে চালান গাড়িটি সেভাবে চলে। আমরা দেখেছি যে চালকদের বিষয়ে সম্মান রেখেও আমরা দেখেছি, আমরা রাস্তায় জিজ্ঞাসা করেছি যে আপনি কি পারাপারের জেব্রা ক্রসিংটি চেনেন কি না। দেখা গেল তিনি জেব্রা ক্রসিং কি সেই কথাটি জানছেন না, অথচ বিআরটিএ থেকে লাইসেন্স প্রাপ্তির সময়ে পরীক্ষার মধ্যে সবগুলো বিষয় কিন্তু জানানো হয়, পরীক্ষা নেওয়া হয় রীতিমতো। মানে আমরা নিজেরাও এটি মুখোমুখি হয়েছি পরীক্ষায়। তাহলে এই পরীক্ষাটি যে চালক দিয়েছেন তার তো এটি জানবার কথা কিভাবে গাড়ি চালাতে হবে। এই বিষয়টি আমরা মুখোমুখি হয়েছি গতকালের। এটি ছিল দেশ রূপান্তরের প্রথম পাতা। আমরা একটু সময়ের আলোর দিকে যদি যাই, সময়ের আলো প্রথম হেডলাইনে বলছে যে অক্টোবরে ভোটের তফসিল। অক্টোবরে ভোটের তফসিল। ড্রফেডে বলেছে নতুন দলের নিবন্ধনে আবেদন চেয়ে ইসির বিজ্ঞপ্তি, সময়সীমা 20 এপ্রিল। একটা কোটেশন আছে, কোটেশন মার্কে বলা হলো ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কারণ দেখি না, সিনিয়র সচিব ইসি আখতার হোসেন। আর মাঝখানে বলা হয়েছে নির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে। তার মানে জাতি এখন নির্বাচনমুখী, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেদিকে জাতি এগিয়ে যাচ্ছে। দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনুস বলেছেন হাসিনারা সরকার নয়, ডাকাতদের পরিবার। সময়ের আলোতেও আবার সেই ঘটনাটি, গাড়ি চাপায় শ্রমিক নিহত, টানা 7 ঘন্টার অবরোধে নগর জুড়ে ভোগান্তি। এটা 7 ঘন্টা বসেছিলাম একদম কালকে পরিস্থিতিটি পর্যবেক্ষণের জন্যে, একদম রাস্তায় ছিলাম এই 7 ঘন্টা। পরে আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা ফিরে যাওয়ার পরে, আমাদের সম্মানিত পোশাক শ্রমিকরা ফিরে যাওয়ার পরে রাস্তা আবার পরিষ্কার হয়। সবাই বলছিলেন যে কেন তাদের সঙ্গে সকালেই কথা বলে এই বিষয়টি নিষ্পত্তি করা হয়নি। মানে জনগণের কথা ছিল এটি, পথচারীর সঙ্গে কথা বলে দেখেছি, তারা এই কথাটি জিজ্ঞাসা করছেন কেন প্রশাসন থেকে তাদের সঙ্গে এতক্ষণ লাগলো কথা বলতে। 5 দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে। হাসিনা, রেহানা সহ পরিবারের 23 জনের বিরুদ্ধে চার্জশিট। এবার কূটনৈতিক এলাকায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। আমরা আবারও সেই ধর্ষণের সংবাদটিতে এসে পৌঁছালাম। সেটি হলো কূটনৈতিক এলাকায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। প্রথম আলো সংবাদটির দিকে একটু তাকাবো আমরা। এবার রাজধানীর কূটনৈতিক এলাকায় গুলশানের বাড়িধারার মাদ্রাসা ছাত্রী 10 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক সজল হোসেন পলাশকে, যার বয়স 40, গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়টা আমরা খেয়াল করছি, শিশুর বয়স খুব কম থাকছে এবং ধর্ষকের বয়স মধ্যবয়সী। মানে এই বিকৃতিটি, এটির সামাজিক প্রতিরোধ কিভাবে করতে হবে, আমরা কিন্তু আমাদের অতিথির কাছে সব কথা জিজ্ঞাসা করব। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি এখনও লাইফ সাপোর্টে। আমাদের এই শিশুটি মাগুরার, যিনি বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত, লাইফ সাপোর্ট থেকে তিনি বেরোতে পারেননি। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব।
তারপরেই আমরা এই সব বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথির মুখোমুখি হব। আসুন একটু জনকণ্ঠের প্রথম পাতাটার দিকে তাকাই। প্রথমেই বলা হচ্ছে, আগে স্থানীয় সরকার ভোটের পক্ষে জামায়াত, সংসদে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য, জোট গড়ার কথাও আছে বিবেচনায়। এটি জনকণ্ঠের প্রধান শিরোনাম। বাংলাদেশের অবস্থার একটি গাজার মতো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনকণ্ঠের ডান পাশে আমরা প্রধান উপদেষ্টার একটি ছবি দেখছি, তার ঠিক নিচে লোয়ার ফোল্ডে দ্বিতীয় দিনেও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সারা দেশে। দেশে চলমান নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সোমবার দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এটি আমরা দেখছি নারীর নিরাপত্তা ও ধর্ষকের দ্রুত বিচার দাবি। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাবো প্রফেসর ডক্টর সঞ্জিদা আখতার, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর সঞ্জিদা আখতার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে আজকের সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণের স্বাগত জানাচ্ছি। প্রফেসর সঞ্জিদা আখতার, আমরা দেখেছি যে নারীর নিরাপত্তা, এই যে আজকের পত্রিকার হেডলাইন সমগ্র পত্রিকায় রয়েছে, নারীর নিরাপত্তা, ধর্ষণ বিরোধী মানসিকতা, ধর্ষণের শাস্তি, ধর্ষণের প্রতিরোধ করবার জন্য কোনো সেল এগুলো তৈরি হবে কি না। আমরা আপনার বিভাগেও দেখেছি যে আপনার শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন, আপনারা করেছেন। আমাদেরকে যদি একটু বলেন যে নারীর নিরাপত্তা এবং ধর্ষণ বিরোধী মানসিকতা আমরা কিভাবে গঠন করব, কারণ এটি সর্বস্তরে হচ্ছে, সামাজিক রাষ্ট্রীয় প্রতিরোধ ছাড়া এর কোনো উপায় নেই। ডক্টর সঞ্জিদা আখতার। জি, ধন্যবাদ এরকম একটা ভীষণ জরুরি বিষয়ে আজকে সকালে আলাপ করবার জন্য। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে ধর্ষণ বিরোধী মানসিকতা আমরা কিভাবে তৈরি করব, এটি খুব চ্যালেঞ্জিং একটা কাজ, তবে অবশ্যই সম্ভব। আমরা যে দেখছি এখন যে ঘটনাগুলি ঘটছে ধর্ষণের প্রতিবাদে, ধর্ষকদের বিচারের দাবিতে এবং ধর্ষণ বন্ধ করবার জন্য সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছেন, তারা আন্দোলন করছেন, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে অন্যান্য জায়গাতেও কিন্তু আস্তে আস্তে সকলেই সরব হয়ে উঠছেন। এবং আমি প্রত্যাশা করব এবং আমরা সকলেই চাই যে এটা আরো অনেক বেশি এই আন্দোলন, এই স্পিরিটটা ছড়িয়ে পড়ুক সকলের ভেতরে। ধর্ষণ বিরোধী মানসিকতা বন্ধের কথা যদি বলেন, তাহলে আমরা বিভিন্ন মাধ্যমে ইনফরমেশন থেকে যেটা জানতে পারি যে ধর্ষণ বা আমাদের যে একাডেমিক ধর্ষণ নিয়ে যেসব কাজকর্ম, সেখান থেকে দেখা যায় ধর্ষণ আসলে একটা নারীর প্রতি ক্ষমতা প্রয়োগের একটা উপায়, মানে জঘন্যতম উপায় হিসাবে আসলে দেখা হয়। হ্যাঁ, আর এটা যেরকম সত্যি, আবার পাশাপাশি নারীকে কিভাবে কোন দৃষ্টিতে দেখা হচ্ছে, মানে আপনারা এখনকার সময়ের আলাপটা যদি দেখেন, আমরা বহু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই যে অনেক ছেলে, নিম্ন মানসিকতার কুরুচিপূর্ণ ছেলেরা কথা বলছে নারীর পোশাক নিয়ে, এবং অনেকটা এরকম জায়েজ করারও প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে পোশাকে যেহেতু যদি কোনো অসুবিধা থাকে তাহলে তাকে ধর্ষণ করা যেতে পারে। এই যে অসম্ভব, মানে একটা, এটি বলবো আমি, একটা নোংরা অশ্লীল কথা আর কি। হ্যাঁ, যে অর্থাৎ নারীর বডিটাকে পুরুষ সমাজকে মনে করছে কিনা যে এটি তার এখতিয়ার, তার অধিকার। এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, এই মানসিকতাটা আসলে ভাঙতে হবে। এক হচ্ছে যে কোনো ক্ষমতা প্রয়োগের জন্য ধর্ষণকে ব্যবহার করা, এবং এই যে মানসিকতাটা ভাঙাটা, ভীষণ রকমের বিকৃত মানসিকতা, এটি মানে ভাঙতে হবে। পাশাপাশি আমরা দেখি যে আমাদের বাংলাদেশে শিশু ধর্ষণটা খুব বেড়েছে। এখন আসিয়া সহ 5 বছরের শিশু কয়েকদিন আগে ধর্ষক ধর্ষণ করেছে, আরো ছোট বাচ্চাদেরকেও আমরা এর আগে ধর্ষণের শিকার হতে দেখেছি। প্রফেসর ডক্টর সঞ্জিদা আখতার, জি একটুখানি বলি, শিশু ধর্ষণ তো হচ্ছেই। এই যে আমাদের হাতে রিপোর্ট আছে, জি, অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ
জি ফেব্রুয়ারিতে গড়ে 12 মামলা হয়েছে দিনে। বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জি আর মহিলা পরিষদ বলেছে নারী কন্যা নির্যাতন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। জি 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 এই যে জাতীয় সমস্যায় পরিণত হচ্ছে, তাহলে পুরুষের চোখে নারী এখন কি শুধুই দেহ? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা সকল ধর্মীয় স্থাপনায়, পরিবারে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি এই প্রচারণাটি? হ্যাঁ, আমি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এই কথার সাথে একমত পোষণ করছি, বাট আমি এই রকমের সাধারণীকরণ করতে আসলে এখনো মানে রাজি না যে গড়পড়তা আমি বলে দিব পুরুষের চোখে নারী এখনো শুধুই দেহ। কারণ আমরা দেখতে পাই যে এই আন্দোলন, যেমন আমাদের ছাত্ররা, শিক্ষকরা সহ, পুরুষ সহকর্মীরা সহ যে আন্দোলনগুলো আমাদের টিএসসি, শাহবাগ এবং ঢাকার বা অন্যান্য দেশে অন্য জায়গায় হচ্ছে, সেখানে প্রচুর সচেতন পুরুষ অংশগ্রহণ করছেন। বিভিন্ন মাধ্যমেও তারা কথা বলছেন ধর্ষণের বিরুদ্ধে। হ্যাঁ, তো সুতরাং ওটা হয়তো বলা যাবে অনেক পুরুষ আছেন, তবে অবশ্যই হ্যাঁ অনেক পুরুষ রয়েছেন, যেটা আমি আগে বলেছিলাম, যারা হয়তো ওভাবেই দেখছেন যে নারীর শরীরটাকে তারা আহ, একটা কন্ট্রোল, তাদের নিজস্ব আহ, কোনো কিছু মনে করছেন আর কি। তো এটাকে কমানোর জন্য, এই বিরোধী মানসিকতা, ধর্ষণ বিরোধী মানসিকতা তৈরি করবার জন্য আমরা এই যে এখন যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, জি, এটাকে আরো ছড়াতে তো হবেই। এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নেওয়া যেতে পারে, মানে রূপ দেওয়া এটা যেতে পারে। এটা যদি এবং আপনারা যেরকম জি আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ে, এটি জি স্কুল কলেজ থেকে শুরু করা কি উচিত নয়? জি একটি জি স্কুল, শিশুর আমি একটু মানসিকতা বলি, থেকে। এটি স্কুল কলেজ থেকে তো অবশ্যই শুরু করতে হবে। আরেকটি বিষয় আমি জোর দিতে চাই, সেটা হচ্ছে আমরা সব সময় নারী মেয়েদেরকে বা শিশুদেরকেই শুধু সাবধান করতে থাকি সাধারণত, যে তোমার ওইখানে এই ভয় আছে, ওখানে যেও না, এটা করো না, সেটা আমরা হয়তো এখন প্রয়োজনে তাদের নিরাপত্তার খাতিরে করব। কিন্তু পাশাপাশি যে জিনিসটা করাটা খুব বেশি জরুরি, সেটা স্কুল কলেজে বলেন, পরিবারে বলেন, উপাসনালয়ে বলেন, সমস্ত জায়গায়, সেটা হচ্ছে শিশু, ছেলে শিশু, কিশোর এবং যুবকদেরকে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জি, আলোচনা হওয়া প্রয়োজন তাদের আলোচনা সাথে। হওয়া হুম, প্রয়োজন। আলোচনা হওয়া প্রয়োজন, এবং এই আলোচনাটা আসলে একদম গ্রাসরুট পর্যন্ত ছড়িয়ে দেবার ব্যবস্থা করতে হবে। অধ্যাপক যেমন আমাদের সানজিদ যখনই আক্তার, অধ্যাপক সানজিদ আক্তার, জি আমরা একেবারে কথার শেষের দিকে আমরা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে জি ধর্ষণের বিপক্ষে, পুরুষের বিপক্ষেই সমস্ত কথা যাচ্ছে। জি জি ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি নারীরা কি আশা করছেন, এটি জেনে আমরা একটু শেষ করব। আসলে আমার কাছে মনে হয় নারীরা সুবিচার আশা করছেন, এমন কোনো শাস্তি, যে শাস্তি পরবর্তীতে একটা এক্সাম্পল হয়ে থাকবে, বা যে ঘটনা, যে ধর্ষণের ঘটনাগুলো অমীমাংসিত রয়েছে, জি, সেগুলো অতি দ্রুত বিচার হবে, এবং সেগুলো এমন উদাহরণ সেট করবে যে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে যারা ধর্ষক তারা মানে ভয় পাবে, চিন্তা করবে। আমরা আসলে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত পাবার জন্য চিন্তা করছি। আমার মনে হয় যারা আন্দোলন করছে তারা, তারাও ঠিক এই কথাটিই বলবেন। হ্যাঁ, প্রফেসর সেটা ডক্টর সানজিদ আক্তার, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আমরা আবারও কোনো অনুষ্ঠানে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর সানজিদ আক্তার, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষক তিনি। আমরা একেবারে শেষের দিকে শুধু প্রথম আলোর দিকে একেবারে শুরুর কথাটি বলি। শিশুটি এখনও লাইফ সাপোর্টে, রিমান্ডে 4 আসামি। আবারও সেই ধর্ষণের খবর। আমাদের ওই শিশুটি, যে শিশুটি বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিতা, সেই কথাটি এখনও এসেছে প্রথম আলোতে। একেবারে যাবার সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের চলে যাবার সময় আমরা বলি যে আমরা অনেকগুলো খবর দিতে পেরেছি। যে সমস্ত খবরগুলো আজকে আমাদের সমগ্র জাতীয় পত্রিকার শিরোনাম হিসেবে এসেছে, আমরা তা দেবার চেষ্টা করেছি। আশা করছি আমাদের সঙ্গে ছিলেন। আবারও দেখা হচ্ছে কালকে। শুভেচ্ছা সবার জন্য, ভালো থাকুন।